5ই আগস্টের পরে একটা শূন্যতা তৈরি হইল, শূন্যতা পূরণ করলেন অধ্যাপক ইউনূস এবং তার পলিটিক্যাল ভিশন আছে, এটার প্রমাণ এখন পর্যন্ত তিনি দিতে পারেন নাই। জুলাই সনদ নিয়ে কি একটা জটিলতার তৈরি হয়েছে, এই জটটা খুলবে কিভাবে? যেহেতু জট তৈরি হয়ে গেছে, এটা খোলা খুব ডিফিকাল্ট। এইটা একটা জিলিপির প্যাচ বাংলায় যদি আমি বলি, যে এই প্যাচ খোলাটা খুব ডিফিকাল্ট। প্রিয় দর্শক, টিবিএস এর নিয়মিত আয়োজন রোড টু ইলেকশন আপনাদের স্বাগতম। নির্বাচন কেন্দ্রিক রাজনীতি, সংস্কারের ভবিষ্যৎ সহ নানা বিষয়ে আলাপ আলোচনার জন্য আজ আমাদের সাথে উপস্থিত আছেন লেখক ও রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমেদ। মহিউদ্দিন আহমেদ, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগতম। ধন্যবাদ। আপনি কেমন আছেন? ভালো আছি। আমি যেমনটা বললাম, আমাদের এই প্রোগ্রামের নাম রোড টু ইলেকশন। বলা হচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, নির্বাচনের সময়সূচিও ঘোষণা হয়েছে যে রমজানের আগেই নির্বাচন হবে। তাহলে যে ফেব্রুয়ারি পর্যন্ত যাওয়ার যে রাস্তা, রোড টু ফেব্রুয়ারি, এই রাস্তাটা কেমন, মসৃণ নাকি খানাখন্দে ভরপুর, কোনো ঝুঁকি আছে কিনা? আমাদের দেশে নির্বাচন অভিমুখী রাস্তা কখনোই মসৃণ ছিল না। তো এখন প্রশ্নটা হচ্ছে, এখন কি আগের চাইতে একটু বেটার না আগের চাইতেও খারাপ? তো আমার মনে হয় যে এইটা অনেক ক্ষেত্রেই অনিশ্চয়তায় ভরা। আমি বলবো যে একটা খুব সুন্দর একটা নির্বাচন হয়েছিল একটা নির্দলীয় সরকারের অধীনে আমাদের জানা মতে প্রথমবারের মতন 91 সালে। সেটা ছিল খুবই মসৃণ। আমরা যদি ওইটাকে স্ট্যান্ডার্ড, তখন তো একটা অভ্যুত্থানের পরে নির্বাচন, অভ্যুত্থানের পরে, কিন্তু তখন এক ধরনের সংহতি ছিল, মানে এরশাদ সরকারের বিরুদ্ধে সবার মধ্যে এক ধরনের ঐকমত্য ছিল। তো সে সময়ে একটা মানে আমার উদ্দীপনাও ছিল একটা নির্বাচন নিয়ে। তো সেই সময় সেটাকে যদি আমরা একটা নির্ণায়ক ধরি, স্ট্যান্ডার্ড, এবং তার সাথে যদি আমরা তুলনা করি, তাহলে আমি বলতে পারি যে এখনকার অবস্থাটা ওইটার তুলনায় খারাপ। আপনি জানেন 3রা নভেম্বর উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানানো হলো যে আপনার জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া কি হবে, গণভোট আগে হবে না নির্বাচনের সাথে হবে। রাজনৈতিক দলগুলোর ভিতরে প্রচুর অনৈক্য দেখা দিল জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ প্রকাশ করার পরে। তো সেই 7 দিনও শেষ হয়ে আসছে, সমঝোতার কোনো লক্ষণ দেখতে পাচ্ছেন কিনা? এখানে মানে আমি মনে করি যে কিছু কাজ ঠিক হয় নাই। যেমন জুলাই সনদটা হয়ে যাওয়া উচিত ছিল জুলাই অভ্যুত্থানের পরপর। আমরা যেমন স্বাধীনতার সময় ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স দেখেছি, এটা 25শে মার্চের পরে খুব অল্প সময়ের মধ্যে এটা হয়ে গেছে। ইভেন আমরা যে 90-এর পরে যে 3 জোটের রূপরেখা দেখেছি, যদিও এটার কোনো কার্যকারিতা ছিল না, তবু তো একটা কনসেনসাস ছিল, এটা খুব দ্রুতই হয়েছিল। এখন কথা হচ্ছে যে আমাদের এখানে যে একটা মুভমেন্ট হলো জুলাই মাসে, যে মুভমেন্টের শুরুর সময়ে কোনো ভিশন ছিল না। যারা আন্দোলনের সমন্বয়ের দায়িত্ব নিয়েছিলেন বা সামনের কাতারে ছিলেন, তারা আসলে জানতেন না সামনে কি আছে। তো সুতরাং কোনো রূপরেখাও ছিল না। তো 5ই আগস্টের পরে একটা শূন্যতা তৈরি হইল, সেই শূন্যতা পূরণ করলেন অধ্যাপক ইউনূস এবং তার মানে পলিটিক্যাল ভিশন আছে, এটার প্রমাণ এখন পর্যন্ত তিনি দিতে পারেন নাই। তো সুতরাং একটা রূপরেখা বা আমরা কোন দিকে যাব, কিভাবে যাব, কি বিষয়ে রাষ্ট্রের অঙ্গীকার থাকবে নাগরিকদের প্রতি, এটা নিয়েই তো সনদ। তো সেটা তৈরি হলো কিছু টেকনিক্যাল এক্সপার্টস দিয়ে। তো ফলে যেটা হয়েছে, এটা অনেক সময় নিয়েছে এবং রাজনীতির যে ভাষা, যে মেজাজ, এটা অনেকেই অনেক সময় ধরতে পারেন না। সো আমার কেন জানি মনে হয়েছে যে এই অন্তর্বর্তী সরকার, তারা রাজনীতি কিভাবে সামাল দিতে হয়, রাজনীতিবিদদের সাথে কিভাবে ইন্টারেক্ট করতে হয়, এই ভাষাটা তাদের আয়ত্তে নাই। তাদের রাজনৈতিক অভিজ্ঞতা না থাকায় কি কারণ? অভিজ্ঞতাও নাই, ওরিয়েন্টেশনও নাই। মানে একটা আছে রাজনীতি করলে একটা অভিজ্ঞতা হয়, আর রাজনৈতিক সচেতনতা হলো অন্য জিনিস। কিন্তু তাদের যে ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ডে দুই একজনকে বাদ দিলে বাকিদের আসলে তারা এই লাইনে হয়তো চিন্তাই করে নাই কখনো। এবং তারা কিন্তু সবাই হ্যান্ডপিকড, আপনি দেখবেন সবাই হ্যান্ডপিকড।
তো সুতরাং তারা এটা একটা টেকনিক্যাল, অনেকে তো বাইরে থেকেও আসছে। হ্যাঁ, বাইরে থেকেও আসছে, ওই বললাম যে হ্যান্ডপিক। তো এখন উনি যাদেরকে যোগ্য মনে করেছেন তাদেরকে নিয়ে করেছেন। তো ফলে যেটা হয়েছে, এইটা একটা টেকনিক্যাল কমিটি হয়েছে এবং তার আনুগত্য রাজনৈতিক দলগুলির প্রতিও না, জনগণের প্রতিও না। এই কমিটির আনুগত্য হচ্ছে তাদের নিয়োগকর্তা ইউনূসের প্রতি। তো ফলে যে সনদটা তৈরি হয়েছে, এই সনদের তৈরির প্রক্রিয়ায় যে পলিটিক্যাল কনসেনসাস গ্রো করার যে একটা সুযোগ ছিল, হয়তো পুরোপুরি হতো না, এটা আমাদের দেশে সম্ভব না, কিন্তু যতটুকু ন্যূনতম যতটুকু ছিল সেটুকুতে তারা থেমে যেতে পারতেন। যেমন আমরা জানি যে এই সনদের অনেক 84টা প্রস্তাব আছে, সব প্রস্তাবে সব দল সমর্থন দেয় নাই। বিএনপি অনেকগুলোতে নোট অফ ডিসেন্ট দিয়েছে। এখন কথা হচ্ছে যে একটা দল যদি কোনো একটা প্রস্তাবে আপত্তি করে, আপনি তো তাকে সেটা মানতে বাধ্য করতে পারেন না, তাই না? এখন যদি একটা বিপ্লব হতো, বিপ্লবী সরকার হতো, আমরা ধরে নিলাম যে সেখানে ওই বিপ্লবী সরকার তার কমান্ড দিয়ে অনেক কিছু করে ফেলতে পারত, সেখানে রাজনৈতিক দলগুলোর মুখের দিকে তাকিয়ে থাকার কোনো দরকার হতো না। কিন্তু এখন তো সেই অবস্থা নাই। আমরা তো এখনও ওই যে সংবিধানটা আছে সেই সংবিধানটা ধরেই বসে আছি। তো সুতরাং যে কোনো ব্যাপারে সিদ্ধান্ত নিতে গেলে তখনই আইনি প্রশ্নটা ওঠে যে এটা আপনি কিভাবে করবেন। তো পলিটিক্যাল কনসেনসাস হলে সংবিধান কোনো বাধা না, কিন্তু যেহেতু কনসেনসাস হচ্ছে না, এখন এই যে 7 দিনের সময় দিয়ে দিয়েছে, এর মধ্যে হতে হবে, এটা হচ্ছে যে আপনি তো মানে এটা অনেকটা চাপিয়ে দেওয়ার মতন হবে। এবং এখানেও মতবিরোধ আছে, কিছু দল চাচ্ছে এটা হোক। তাহলে জাতীয় ঐক্যমত্য কমিশন যেটা গঠন করা হয়েছিল, প্রধান উপদেষ্টার নেতৃত্বের কমিশন, তারা 8 মাস ধরে কাজ করলেন, তাদের মেয়াদও শেষ হয়ে গেছে, তাহলে শেষে তারা কি রেখে গেলেন? না, সেখানেই হচ্ছে সমস্যাটা, যে শুরুতে আমার মনে হয়েছিল যে যেসব ব্যাপারে যেসব দল আপত্তি দিয়েছে, যেসব প্রস্তাবে, সেই আপত্তিগুলো লিপিবদ্ধ থাকবে, আর যেসব ব্যাপারে আপত্তি দেয় নাই কেউ, সেগুলি তো সবাই মানতে কোনো সমস্যা নাই। তো সুতরাং এইভাবে একটা সমস্যা নিরসন হতে পারে। আর যেসব ব্যাপারে যাদের আপত্তি আছে তারা যদি সরকার গঠন করে, তাহলে সেগুলো মানার ব্যাপারে তাদের কোনো বাধ্যবাধকতা থাকবে না, তবে তাদের প্রতি আমরা এখন অনুরোধ করতে পারি। এখন সমস্যাটা তৈরি হয়েছে কিন্তু এই জায়গাটাতেই, যেমন যে 48 দফার প্রস্তাবের কথা বলছেন সংবিধান সংশোধনের, সেখানে বিএনপির অনেকগুলো তো নোট অফ ডিসেন্ট ছিল, কিন্তু জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ করে ফাইনাল যে রিপোর্ট দেওয়া হয়েছে সেখানে কোনো নোট অফ ডিসেন্ট রাখা হয়নি, যে কারণে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে তাদের সাথে প্রতারণা করা হয়েছে। না, এটা তো তাদের অভিযোগ, তো আপনি মানে ফেলে দেওয়া যাচ্ছে না, কারণ নোট অফ ডিসেন্ট সহ তো আমি দেখেছি একটা প্রস্তাব। এখন এটা যে বাদ দেওয়া হলো, এটা যদি সরকারের ইউনিল্যাটারাল ডিসিশন হয়ে থাকে, সেটা তো মানে তাকে তো ন্যায্যতা দেওয়াটা খুব ডিফিকাল্ট। তাহলে এই যে ন্যায্যতা দেওয়াটা ডিফিকাল্ট আপনি বলছেন, এইটা জনগণের ভিতরে আসলে কি বার্তা দেয়? প্রথম কথা হচ্ছে জনগণ তো এখানে প্যাসিভ। জনগণ ধারণা পাচ্ছে মিডিয়ার মাধ্যমে যে তারা কি আলাপ আলোচনা করছে, কি কি প্রস্তাব আনছে এগুলো, কিন্তু এই যে 84টা প্রস্তাব তো কেউই বলতে পারবে না মুখস্থ, এটা তো মুখস্থ করা সম্ভব না, 1টা 2টা 3টা হলে সম্ভব ছিল। তো সুতরাং এই প্রস্তাবগুলো কি সাধারণভাবে জনগণের মধ্যে এক ধরনের আকাঙ্ক্ষা আছে যে 5ই আগস্টের পূর্ববর্তী যে রাজনৈতিক বিধি ব্যবস্থা, সেখানে আমরা ফিরে যেতে চাই না, তাহলে একটা সংস্কার দরকার। কিন্তু মুশকিল হচ্ছে কি, আমরা সংস্কারগুলো করতে চাচ্ছি সেই পুরনো দলগুলোকে নিয়ে, পুরনো মুখগুলোকে নিয়ে, তো লোকগুলো তো আর বদলায় নাই। মানুষের আকাঙ্ক্ষার পরিবর্তন হলেও সেই আকাঙ্ক্ষা অনুযায়ী কিন্তু নতুন রাজনৈতিক শক্তির বিকাশ হয় নাই। সেই আকাঙ্ক্ষাকে সবাই ধারণ করছে না বলতে চাইছেন? না, সেই আকাঙ্ক্ষার প্রতিফলন নেই সব জায়গায়। তাহলে এখন যে বড় 3টা রাজনৈতিক দল আছে, বিএনপি আছে, জামাত ইসলামী আছে এবং নতুন দল এনসিপি আছে, আপনি এদের কর্মকাণ্ডগুলো দেখছেন, কিভাবে কি কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে? এই সুপারিশ আসার পরে বিএনপি, আমি বললাম বিএনপি বলেছে এটা প্রতারণা, তারা কোনো মতেই এটার সাথে একমত না, এবং বিএনপি বলছে তারা যে সনদে স্বাক্ষর করেছে শুধু সেইটারই দায়িত্ব তারা নেবেন, পরে যেটা ঘোষণা হয়েছে নোট অফ ডিসেন্ট বাদ দিয়ে সেটার দায়িত্ব তারা নিবে না। আবার জামাত ইসলামী কিন্তু কর্মসূচি ঘোষণা করে দিয়েছে, তারা বলেছে যেটা হলো 10 তারিখের মধ্যে যদি আপনার এটা
বাস্তবায়ন না হয়, মানে আদেশ জারি না হয় গণভোটের এবং এটা বাস্তবায়নের, 11 তারিখে তারা ঢাকায় একটা মহাসমাবেশ বা র্যালি করবে। আবার এনসিপিও কিন্তু ঘোষণা দিচ্ছে, যেটা হলো যে জুলাই সনদ যেটা বাস্তবায়ন হবে সেখানে নোট অফ ডিসেন্ট বলে কিছু রাখা যাবে না। এই যে ত্রিপক্ষীয় একটা ডাইনামিক্স শুরু হয়েছে, এটা নিয়ে এখন কার কি অবস্থান আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? আমরা যদি বিএনপি দিয়ে শুরু করি। ধরুন বিএনপির এটা তো দাবিটা তো যৌক্তিক, যে আমরা যে প্রস্তাবগুলোর উপর ভিত্তি করে স্বাক্ষর দিলাম, আমাদের আপত্তিগুলো লিপিবদ্ধ থাকবে বা ছিল, সেখান থেকে যদি সরকার সরে আসে তাহলে তো এটা হবে অনেকটা বিএনপির উপর চাপিয়ে দেওয়া। তো সুতরাং এটা একটা রাজনৈতিক দল হিসাবে তাদের কাছে গ্রহণযোগ্য হতে পারে না। এখন কথা হচ্ছে তাদের আপত্তিগুলি যৌক্তিক কিনা। আমি তো আগেই বলেছি যে আমাদের আকাঙ্ক্ষা আকাশ চুম্বি, কিন্তু রাজনৈতিক দলগুলো তার সঙ্গে তাল মিলাতে পারছে না। তারা পুরনো মডেলেই চলে, তারা তাদের দলীয় দৃষ্টিভঙ্গির বাইরে পা ফেলতে চায় না। সুতরাং এর বেশি আমি এই প্রথাগত রাজনৈতিক দলগুলোর কাছে আশা করি না। এখন কথা হচ্ছে আপনি জোর করে তাদেরকে দিয়ে এটা করাবেন কি করে। এখন এখানে জামাতে ইসলামী আর এনসিপি এটা নিয়ে জোরাজুরি করছে, তারা বলছে এটা হতে হবে, এটা আগেই হতে হবে, ইত্যাদি ইত্যাদি। তো জামাতের রাজনীতি তো এক রকমের, এটার তো অনেক কিছুই আমি পছন্দ করি না। সুতরাং কোন কোন প্রস্তাবে, সবগুলোতে তো আর, যেগুলিতে আপত্তি দেওয়া হয়েছে প্রস্তাবগুলিতে সবগুলিতে তো আর বিএনপি একা দেয় নাই, অনেকগুলি তো একাধিক দল আছে, কোথাও 30টা দল, কোথাও 15টা দল আপত্তি দিয়েছে। জামাত কোথায় কোথায় আপত্তি দিয়েছে এটা আমরা জানি না। আসলে অনেক ব্যাপারেই তারা আপত্তি দিয়েছে আমি জানি, কিন্তু জামাত প্রকাশ্যে শরিয়া আইনের কথা বলে, ইসলামী শাসনের কথা বলে। এটা তো মানে আমার কাছে ব্যক্তিগতভাবে গ্রহণযোগ্য না। আমি মনে করি আমাদের এই রাজনীতির মধ্যে এই ইসলামকে টানা হেঁচড়া করার কোনো মানে হয় না, কিন্তু তারা তো এটা করবে। তো সুতরাং সেখানে আমারও আপত্তি আছে। তো এরকম এনসিপি মনে করেন যে তাদের পলিটিক্যাল ভিশনটা কি আমি আজ পর্যন্ত বুঝলাম না। আপনি একজন রাজনৈতিক বিশ্লেষক, রাজনৈতিক দলের ইতিহাস নানান বিষয় গবেষণা করছেন, আপনি যদি বলেন যে আপনি বুঝছেন না, তাহলে সাধারণ জনগণ কি বলবে? আমি বুঝলাম না এই জন্য, কারণ এটা তো তারা ক্লিয়ার করে নাই। যেমন মনে করেন যে একটা দলের তো একটা ঘোষণাপত্র থাকতে হবে যে আমরা এই লক্ষ্যে, তাদের এটা কি, তারা কি চায় আসলে, এটা তো আমরা জানি না। তারা কখনো বিএনপির সঙ্গে কথা বলে, কখনো জামাতের সঙ্গে কথা বলে, কখনো চরমোনাইয়ের সঙ্গে কথা বলে, মানে তাদের মানে তারা যে কোন দিকে অ্যালাইন, তাদের স্বতন্ত্র কোনো রাজনীতি আছে কিনা, থাকলে সেটা কি। যেমন এর আগে আমরা দেখেছি জাতীয় পার্টিকে, এক বিএনপির একটা স্পষ্ট পলিটিক্স আছে, আওয়ামী লীগের একটা পলিটিক্স আছে স্পষ্ট, জাতীয় পার্টি এর মধ্যে আমার কাছে সবসময় মনে হয়েছে একটা বাফার। রাজনীতিটা করে বিএনপি পন্থী, কিন্তু ভোটটা করে আওয়ামী লীগের সঙ্গে, এটা আমরা দেখেছি। এখন এনসিপির পলিটিক্সটা আসলে কি এটা তো আমরা জানি না, ক্লিয়ার না। তারা ঘোষণা করেছে তারা কারোর সাথে জোটে যাবে না, এককভাবেই নির্বাচন করবে, কিন্তু রাজনীতিটা কি, তাদের রাজনৈতিক বক্তব্যটা কি, তারা ভোটে গেল কি গেল না এটা তো ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে তারা যদি সরকারে যায় তারা কি ডেলিভার করবে। তারা তো তাদের একটা ম্যানিফেস্টো দিয়েছে, তারা কি কি করবে ক্ষমতায় গেলে, সরকারে গেলে কি কি দরকার রাষ্ট্র সংস্কারে। কিছু আদর্শিক অবস্থান থাকে না, সেটা তো স্পষ্ট না, ওই আদর্শিক অবস্থানটা স্পষ্ট না। আমরা ইন্ডিয়ার বিরুদ্ধে 2টা বকা দিয়ে দিলাম, আমরা ওই সেকুলারদের বিরুদ্ধে 2টা গালি দিয়ে দিলাম, এটা দিয়ে তো আমার আদর্শ, এটা হচ্ছে নেতিবাচক রাজনীতি। অর্থাৎ আমি কারো বিরুদ্ধে বলাটা হচ্ছে নেতিবাচক। আমি কিসের পক্ষে, আমি কি চাই সেটা তুলে ধরাটাই হচ্ছে ইতিবাচক রাজনীতি। আমাদের এখানে নেতিবাচক রাজনীতি এত হচ্ছে, আমার কেন জানে মনে হচ্ছে এনসিপি ওই নেতিবাচক রাজনীতির ফাঁদে পড়ে গেছে। এটা তরুণদের একটা দল, সম্ভাবনা ছিল, যারা এই দলটি করেছেন তারা জুলাই আন্দোলনের অনেকেই সমন্বয়কের দায়িত্ব পালন করেছেন, একটা কোটা সংস্কার আন্দোলন তারা করেছেন। কিন্তু যে মুহূর্তে গুলি হলো, ছাত্ররা মারা গেল, ওই সময় তো সর্বস্তরের জনগণের সিম্পেথি তাদের উপর গেল এবং সবাই এই আন্দোলনটাকে সমর্থন করলো, এবং তখন এটা 1 দফার আন্দোলনে গেল। সুতরাং 1 দফার আন্দোলনটা কিন্তু সমন্বয়করা করে নাই, একা করে নাই, তারা কোটা সংস্কার আন্দোলন করেছে। এটা 1 দফার আন্দোলনে রূপান্তরিত হলো সর্বস্তরের মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে। এবং আপনি দেখবেন যে প্রথম আলোর একটা রিপোর্ট আছে যে কারা মারা গেছে, বেশিরভাগ হচ্ছে শ্রমজীবী মানুষ, তাই না? শিশুরাও মারা গেছে। তো সবাই তো আর মানে
মানে সংস্কার আন্দোলনের, কোটা সংস্কার আন্দোলনের সদস্য না। তো সুতরাং সর্বস্তরের মানুষের অংশগ্রহণ ছিল। তো সুতরাং এই সবাইকে নিয়ে একটা কী ধরনের রাজনৈতিক ধারা প্রবর্তন করতে চায় এনসিপি, সেটা আমার কাছে এখনো ক্লিয়ার না। বিএনপি মনে করেন সোজা বলে দেয় আমরা বাংলাদেশি জাতীয়তাবাদ। তো বাংলাদেশি জাতীয়তাবাদের একটা অস্পষ্ট ধারণা তাদের মধ্যে আছে। তো আওয়ামী লীগের রাজনীতিটাও বোঝা যায় এক ধরনের, তারা ওই রাষ্ট্রের চার মূল নীতি টিতি ইত্যাদি বলে। এখানে এনসিপির ওই ধরনের আমি ক্রিস্টালাইজড কোনো বক্তব্য পাচ্ছি না। জামাত ইসলামীর বর্তমান যে রাজনৈতিক কৌশল, সেটাকে আপনি কিভাবে পর্যবেক্ষণ করছেন, বিশ্লেষণ করবেন? জামাতে ইসলামীর রাজনৈতিক কৌশলে জামাতে ইসলামীর তো একটা আছে যে তারা তো 71 সালে তাদের ভূমিকাটা ছিল দখলদার বাহিনীর কোলাবোরেটর হিসাবে, এবং তখন যে গণহত্যা হয়েছে, মানবতা বিরোধী অপরাধ হয়েছে, তারা তার পক্ষে ছিল। এইভাবে বলবো যে তারা যদি বলে যে আমরা এগুলি করি নাই, কিন্তু তাদের মধ্য থেকে আলবদর বাহিনী তৈরি হয়েছিল। ওই সময়ের পত্রপত্রিকা, তাদের মুখপত্র সংগ্রাম, সেটা দেখলেই বোঝা যায় আলবদর বাহিনী কাদেরকে নিয়ে হয়েছিল। সুতরাং ওই ইয়াটা তারা আছে। তারপরে তারা ধরেন বিএনপি এবং আওয়ামী লীগের আনুকূল্য পেয়ে তারা রাজনীতিতে তাদের পুনর্বাসন হয়েছে। পুনর্বাসন হয়ে এখন এমন একটা অবস্থা হয়ে গেছে, এখন তাদের বিরুদ্ধে যদি আওয়ামী লীগ কিছু বলে আর বিএনপি কিছু বলে, সেটা মানে খুব ম্যাটার করে না, কারণ তারা তো তাদের সঙ্গে মিলে ঝুলে এতদিন পলিটিক্সটা করেছে। কিন্তু অতীতে তাদের যে পাপটা আছে সেটার প্রায়শ্চিত্ত, সেটার জন্য তো জামাত ইসলামের আমির কিছুদিন আগেও ক্ষমা চেয়েছেন। হ্যাঁ, ক্ষমা চেয়েছেন। তো কিন্তু এখানে প্রশ্ন উঠেছে যে ক্ষমা চাওয়া এক জিনিস, আর যদি অপরাধ করে থাকে তার তো বিচার হচ্ছে। সেই ক্ষমা চাওয়ার ভিতরে একটা সমালোচনাও হচ্ছে যে উনি সুনির্দিষ্টভাবে বলেননি আসলে যে কোন অপরাধের জন্য ক্ষমা চাচ্ছেন। উনি বলেছেন 1947 সাল থেকে শুরু করে আজ পর্যন্ত আমাদের কোনো কর্মকাণ্ডে যদি কেউ হার্ট হয়ে থাকেন তাহলে সেজন্য আমরা ক্ষমা প্রার্থী। না, এখন মানে 47 সাল থেকে শুরু করে এটা তো বড় ক্যানভাসে উনি বলে ফেলেছেন, কিন্তু মানুষের তো অভিযোগটা হচ্ছে তাদের বিরুদ্ধে 71 নিয়ে, 47 নিয়ে তো না। 53 সালে তাদের ওই যে আহমদিয়াদের বিরুদ্ধে যে তারা রায়ট করে দাঙ্গা করে মৌলানা মওদুদির তো বিচারে ফাঁসিও হয়েছিল, পরে সেটা যাবজ্জীবন করা হয়, পরে তিনি ছাড়াও পান। তো অপরাধ আগেও হয়েছে জামাতের অনেক, দাঙ্গার উস্কানি দিয়ে। 71-এ তো এটা রীতিমতো তারা কি করেছে আমরা জানি। তো সুতরাং এটা আছে। তো সুতরাং কিন্তু যেহেতু তারা রাজনীতিতে পুনর্বাসিত হয়ে গেছে, তাদের বিরুদ্ধে বিএনপি যা বলছে, এখন আমি আওয়ামী লীগকে বাদই দিলাম, তারা মানে অফিসিয়ালি তারা এখন একটা নিষিদ্ধ পার্টি, হ্যাঁ মানে কার্যক্রম তাদের নিষিদ্ধ, কিন্তু দল হিসাবে তো তারা নিষিদ্ধ করলেই তারা থাকে। সর্বহারা পার্টি তো কখনো মানে প্রকাশ্য ছিল না, কিন্তু দল তো ছিল একটা, তাই না? এটা তো অস্বীকার করা যাবে না। তো আওয়ামী লীগ তো আছে, আপনি যত নিষিদ্ধ করেন তারা তো আছে। 5ই আগস্টের পরে কি আপনার কি মনে হয় জামাত বিএনপির প্রধান প্রতিপক্ষ বা প্রধান বিরোধী পক্ষ হয়ে গেছে এবং জামাত আগামী নির্বাচনে ক্ষমতায় যাওয়ার জন্যও স্বপ্ন দেখছে এবং বিভিন্ন জায়গায় প্রতিশ্রুতি দিচ্ছে? এই উত্থানটা কিভাবে হলো? তাহলে রাজনৈতিক দলগুলো তো রাজনীতি করে ক্ষমতায় যাওয়ার জন্যে, রাষ্ট্র ক্ষমতা কেন্দ্রিক তো তাদের রাজনীতি। এখন যতদিন আওয়ামী লীগ ছিল মাঠে, ততদিন আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপি এবং জামাতের একটা ঐক্য ছিল, তারা পার্টনার ছিলেন। তারা যে যতই বলুন কৌশলগত ঐক্য এটা তারা পার্টনার ছিলেন, এবং পলিটিক্যালি তারা অনেক কাছাকাছি ছিলেন। এখন আওয়ামী লীগ মানে প্রকাশ্যে দৃশ্যপটে নেই। তো আওয়ামী লীগ না থাকার কারণে এখন এই যে রাষ্ট্র ক্ষমতার দিকে তো সবার চোখ আছে, সেখানে জামাত এবং বিএনপি হচ্ছে পরস্পরের প্রতিদ্বন্দ্বী। তো আমাদের দেশের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতাটা হচ্ছে আসলে এক ধরনের মানে রাজনীতিটা হয় বিষোদ্গারের, মানে খুব আক্রমণাত্মক ভাষা আমরা ব্যবহার করি, বিষোদ্গার করি, বুদ্ধিবৃত্তিক কম্পিটিশনটা হয় না, ওইটা নাই। গীবত করা, যে এখন অনেকেই অনেক কথা বলছে, এখন ওই জামাতের 71-এর ভূমিকা নিয়ে বিএনপি অনেক কথা বলছে, যে কথাটা তারা 91-তে বা 2001-এ বলে নাই। কেন বলে না, এই প্রশ্ন তো তাদেরকে আমরা করতে পারি। আবার জামাতও অনেক কিছু বলছে তারা, কিন্তু খোলাখুলি বলছে না, কিন্তু মানুষ তো সবাই জানে। কিন্তু সমস্যাটা হচ্ছে এখানে আমাদের দেশে যারা এখন ভোটার, তাদের ওভারওয়েলমিং মেজরিটি তারা 71 দেখে নাই, এবং তার পরের প্রজন্ম। তো তাদের কাছে 71 অতটা রেলেভেন্ট না, যতটা রেলেভেন্ট হচ্ছে শেখ হাসিনার 15 বছরের শাসন।
ফলে যেটা হচ্ছে যে মানুষের যে সাইকিটা এটা আবর্তিত হয় ওই 15 বছরকে নিয়ে। তখন তারা দেখে বিএনপির ভূমিকা কী, জামাতের ভূমিকা কী, আওয়ামী লীগের ভূমিকা কী, অন্যান্য দলের ভূমিকা কী, সিভিল সোসাইটির ভূমিকা কী, সেটা দেখে মানুষ একটা তাদের মধ্যে এক ধরনের জনমত তৈরি হয় এবং সেটার উপরে ভর করে কিন্তু এখন এই দলগুলো রাজনীতি করছে। এবং আপনি দেখবেন যে সবাই ওই 15 বছরের কথাই বলছে, কিন্তু হাসিনার দুঃশাসন, এবং সেখানে ওইটার পরিপ্রেক্ষিতেই আওয়ামী লীগ আর বিএনপি এবং জামাত পরস্পরের বিরুদ্ধে বিষোদ্গার করছে। কারণ তারা এখন যেহেতু আওয়ামী লীগ নাই, মূল প্রতিদ্বন্দ্বিতা নাই, মূল শত্রু, এখন একদা মিত্র পরস্পরের শত্রু, এটাই হয়ে গেছে আর কি। এখন দুই দলই যেহেতু মরিয়া নির্বাচনে জেতার জন্যে, নির্বাচনে আলটিমেটলি কারা জিতবে, কী পরিমাণে জিতবে, কে সরকারি দলে থাকবে, প্রধান বিরোধী দল কারা হতে পারে, এটা নিয়েও একটা চিন্তাভাবনা আছে, আলোচনা আছে। এখন এই মুহূর্তে এটা ফোরকাস্ট করাটা খুব ডিফিকাল্ট। আমরা 1991 সালে একটা পূর্বাভাস কীভাবে ভুল প্রমাণিত হয়েছিল আমরা দেখেছিলাম। তো সুতরাং যত দিন যাচ্ছে, ধরুন 5ই আগস্টের পর 1 মাস, 2 মাস, 3 মাসের মধ্যে যদি একটা নির্বাচন হতো, তাহলে একটা ম্যাসিভ ভিক্টরি হয়ে যেত বিএনপির, এটা আমরা বুঝি, কারণ তখন মাঠ ফাঁকা ছিল। কিন্তু গত 1-1.5 বছরে অনেক পরিবর্তন হয়ে গেছে এবং বিএনপি দিন দিন তার যে বাঁধনটা ছিল রাজনীতির উপরে, সেটা মুঠিটা আলগা হয়ে যাচ্ছে, এটাও সত্য। কিন্তু তারপরেও বিএনপির মধ্যে একটা তাদের মধ্যে একজন প্রচণ্ড রকমের একজন ক্যারিসমেটিক নেতা আছেন, খালেদা জিয়া, এবং তিনি এখনও রাজনীতিতে অতটা সক্রিয় না হলে উনি তো আছেন। তার ক্যারিশমা দিয়ে বিএনপি নির্বাচনও করবেন, তো তার ক্যারিশমা দিয়ে বিএনপি অনেকটা এগিয়ে যায়। এই ধরনের ক্যারিসমেটিক লিডার তার অন্য কোনো দলের নাই। তাহলে এইখানে আমরা যেটা বলছিলাম, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, ধরে নেওয়া হচ্ছে আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নিতে পারবে না। আওয়ামী লীগের তো একটা ভোট বা সমর্থক গোষ্ঠী আছে, এইটার আগামী নির্বাচনে ফ্যাক্টর হবে কিনা? এই ভোটগুলো কার বাক্সে যাবে? এইটা বলা হচ্ছে যে আওয়ামী লীগ, মুশকিলটা হচ্ছে কি, আমাদের এখানে আমরা যখন ভোটের হিসাবটা করি, যে 30%, 33%, 25%, 40%, ওটা ভোটের হিসাবটা হয় কি, মনে করেন যে এর বেশিরভাগ ভোট হচ্ছে নেগেটিভ ভোট। একটা মেয়াদে বিএনপি পাওয়ারে ছিল, শেষের দিকে এসে তারা লেজে গোবরে করে ফেলছে। মানুষ চাচ্ছে যে বিএনপি হটে যাক, তাহলে বিকল্পকে আওয়ামী লীগ, তখন মানুষ আওয়ামী লীগকে ভোট দেয়। আবার আওয়ামী লীগ 5 বছর পার হতে না হতে তাদের কর্মকাণ্ড এমন যে মানুষ অস্থির হয়ে যায়, এই আওয়ামী লীগ যাবে কবে, তখন মানুষ আওয়ামী লীগের বিকল্প হিসেবে বিএনপিকে দেখে, তখন ওইভাবে বিএনপি নেগেটিভ। একেবারে খাস দলীয় আদর্শ এরকম খুব কম। আপনি দেখবেন বেশিরভাগ ক্ষেত্রেই এই যে রাষ্ট্রের মাধ্যমে যে ডিস্ট্রিবিউশন অফ প্যাট্রোনেজ, এটা টাকা পয়সা, ঠিকাদারি, পদ, প্রমোশন, পদবি, এই নানান কিছু দিয়ে একটা কনস্টিটিউয়েন্সি ডেভেলপ করে মানুষের মধ্যে রাজনৈতিক দলগুলো। তারপরে আছে কিছু আদর্শিক, কিন্তু সবাই কিন্তু একেবারে। তাহলে কি আপনি বলতে চাচ্ছেন যে যেটা বলা হচ্ছে আওয়ামী লীগের ভোট ব্যাংক বা আওয়ামী লীগের সমর্থকরা, এটা আগামী নির্বাচনে বড় কোনো ফ্যাক্টর হিসেবে কাজ করবে না? ওইভাবে আমার মনে হয় এটা একটা অতিরঞ্জন করা হচ্ছে। কারণ আমি দেখেছি গ্রামে যারা মনে করেন যে যারা বিএনপির যে লোকাল যে এমপি, সে যদি খুব খারাপ হয়, তাহলে মানুষ আওয়ামী লীগের এমপিকে ভোট দিবে। আওয়ামী লীগের এমপিটা যদি খুব খারাপ হয়, তখন সে মানুষ বিএনপিকে ভোট দেবে, কিন্তু তারা কাউকে না কাউকে ভোট দেবে। এবার যদি বিএনপির উপর খারাপ হয়, বিএনপির কর্মকাণ্ডে নাখোশ হয়, তাহলে কাকে ভোট দিবে? আওয়ামী লীগ নেই না, সেখানেই সমস্যা, মানে সেখানেই সুযোগ আছে অন্যান্য দলগুলোর। অর্থাৎ বিএনপি যদি এখনও খারাপ লোককেই ভোট, যার অতীত ভালো না, ট্র্যাক রেকর্ড ভালো না, চাঁদাবাজি করছে, গুন্ডামি করছে, যেটা আওয়ামী লীগের এমপিরা গত 15 বছর করেছে, ওই ধরনের বাজে রেকর্ড সম্পন্ন ক্যান্ডিডেট যদি বিএনপি দেয়, তাইলে সেখানে কিন্তু এইখানে জামাতের এনকেশ করার সুযোগ আছে, ওইখানে জামাতের একটা সুযোগ হবে, এনসিপির একটা সুযোগ হবে, বা অন্যান্যদের। তো অন্যান্যদের এত সুযোগ আমি দেখি না, কিন্তু এনসিপির পেছনে তো ধরেন তারা ধরে নিচ্ছে যে তরুণদের একটা বড় অংশ তাদের পক্ষে আছে। তো সুতরাং যেহেতু তারা জুলাই আন্দোলনে সম্পৃক্ত ছিল, এবং কি গ্রামের স্কুল কলেজের ছাত্ররা, মাদ্রাসার ছাত্ররা সবাই তাদের পক্ষে ছিল, এইটা একটা বড় শক্তি। জামাতের শক্তিটা পরিমাপ করা খুব কঠিন,
কারণ জামাত যতবার একা ইলেকশন করেছে ততবার খুব ভালো ফল পায় নাই। একবার 3টা সিট পেয়েছে, একবার 2টা সিট পেয়েছে, এবং ভোটের সংখ্যা পার্সেন্টেজও নেমে অনেক কমে আসছে। হ্যাঁ। তো ওই রেকর্ড চিন্তা করলে কিন্তু এবং ওই রেকর্ড আমরা যদি জামাতের সাথে পার্টনারশিপে গিয়ে শুধু জামাত লাভবান হয় নাই, বিএনপিও লাভবান হয়েছে। কারণ বিএনপি যে 2বার ক্ষমতায় ছিল জামাতের সাথে অ্যালায়েন্স করার কারণেই ছিল, এটাও আমাদেরকে বুঝতে হবে। সুতরাং তারা পরস্পরের কাছ থেকে সুবিধাটা পেয়েছে। কারণ এখন অনেক সময় দেখা যায় যে ভোটের তাহলে কি এইবারই প্রথমবার যেটা হলো দুজন মুখোমুখি? হ্যাঁ, এইবারই প্রথম দুজন মুখোমুখি আমি বলবো। যদিও 2008-এ তারা আলাদা ইলেকশন করেছিল, কিন্তু তারপরেও কিন্তু এক ধরনের ছিল, জোট ছিল তাদের মধ্যে। কিন্তু এবার তারা প্রথমবারের মতন মুখোমুখি, এবং এবারই হয়তো প্রমাণিত হবে যে বিএনপি তার নিজস্ব শক্তিতে কি পরিমাণ প্রভাব বিস্তার করতে পারে এবং জামাতের শক্তি সক্ষমতা আসলে কতটুকু এবার প্রমাণিত হবে। আমরা শুরুতে যেমনটা বলছিলাম যে জুলাই সনদ নিয়ে কি একটা জট তো লেগেছে, একটা জটিলতার তৈরি হয়েছে। এই জটটা খুলবে কিভাবে? এই জট, যেহেতু জট তৈরি হয়ে গেছে, এটা খোলা খুব ডিফিকাল্ট। আমরা জানি না, মানে ইংরেজিতে অনেক কিছু বলে না, গর্ডিয়ান স্নট টট কি, মানে এইটা একটা জিলিপির প্যাচ বাংলায় যদি আমি বলি, যে এই প্যাচ খোলাটা খুব ডিফিকাল্ট। যেমন 5ই আগস্টের যে পরিস্থিতি ছিল, এটা 71 পরবর্তীতে যারা জাসদ তৈরি করেছিলেন তারা তখন বলেছিলেন, এই তরুণরা, যে আমাদের এখন একটা বিপ্লবী সরকার দরকার। তো একটা আওয়ামী লীগের সরকার না, বিপ্লবী সরকার, এবং আপাতত নির্বাচনের দরকার নাই, এবং মুক্তিযুদ্ধের পক্ষের সবাইকে নিয়েই সরকারটা হোক। তো আওয়ামী লীগ সেটাতে কান দেয় নাই, কারণ তারা দলীয় রাজনীতির বাইরে কিছু বোঝে না, ওই সময়ও বোঝে নাই, এখন তো আরও না, দলের স্বার্থের বাইরে। 5ই আগস্ট কিন্তু ওই ধরনের একটা, এবং 90-এর গণ আন্দোলনের পরেও কিন্তু একটা জাতীয় সরকারের একটা দাবি ছিল, এবং 3 জোটের রূপরেখায় এই ইঙ্গিতটা প্রচ্ছন্ন ছিল। কিন্তু ওই জাতীয় সরকারের চাওয়াটাকে আওয়ামী লীগ এবং বিএনপি উভয় দলই প্রত্যাখ্যান করেছে, কারণ উভয়েই ছিল নির্বাচনে জিতবে এরকম আশা। তো যাই হোক, ভোটের ব্যবধান তাদের মধ্যে খুব কম ছিল, তারপরও তো তারা সবাই চায় যে আমি একা। তো 5ই আগস্টের পরে কিন্তু এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছিল যে এক ধরনের জাতীয় সরকার না হলেও বিপ্লবী সরকার, যে সব দল থেকে নিতে হবে, নট নেসেসারিলি, বাট অনেককে নেওয়া যায়, আবার সিভিল সোসাইটি থেকে অনেককে নিয়ে, বুদ্ধিজীবীদেরকে নিয়ে এক ধরনের সরকার, যে সরকারটা আমূল সংস্কার প্রোগ্রামটাকে চালিয়ে যাবে। কিন্তু ওইটা না করে এখন যেগুলো করছে, এটা তো এখন অন্তর্বর্তী সরকার কিন্তু অ্যাজিউম করে নিয়েছে যে রাজনৈতিক দলগুলো হচ্ছে প্রধান স্টেক হোল্ডার, সুতরাং বারবার তাদের সঙ্গেই কিন্তু মিটিং করছে, লিয়াজও করছে, তাদের সঙ্গেই মানে কথাবার্তা বলছে, তাদের মতামত নিচ্ছে। কিন্তু শেষ পর্যন্ত জট তো লেগেই গেল। যেহেতু আমাদের রাজনৈতিক দলগুলো দলীয় দৃষ্টিভঙ্গির বাইরে যেতে চায় না। আমি একটা কথা প্রায়ই বলি যে রাজনৈতিক দলগুলো কি, মানে এগুলো তো এক একটা গোষ্ঠীকে রিপ্রেজেন্ট করে, তার পেছনে একটা মতাদর্শের একটা আবরণ থাকে, চাদর, একটা আদর্শের চাদর গায়ে দিয়ে একটা গোষ্ঠী, এটা গোষ্ঠীবাদ বা গোষ্ঠীতন্ত্র বলতে পারেন। তখন মনে করেন যে একটা গোষ্ঠী, এগুলো হচ্ছে এক একটা সিন্ডিকেটের মতো। তো তারা এখানে জনগণের কাছে তারা ভোটটা চায়, কিন্তু এখানে জনগণ কিন্তু মুখ্য না। আমি একটা উদাহরণ দিই আপনাকে, যারা 300 আসনের মধ্যে, আমি ধরে নিলাম 300 আসন, 151টাতে জিতবে, তারা কিন্তু পুরো দখলদারিটা নিয়ে নেবে, তাই না? এখন মনে করেন যে তারা তখন সব জায়গায় কি করে, দলের লোককে বসায়। এই যে দলীয়করণের অভিযোগটা যে হয় আওয়ামী লীগের বিরুদ্ধে, এটা কিন্তু বিএনপির বিরুদ্ধেই অভিযোগটা আছে। আমি আপনাকে একটা এক্সাম্পল দিই। ডাক্তারদের মধ্যে 2টা সংগঠন আছে, একটা হলো সাচিব আর একটা হইল ড্যাব। এদের কাজ কি, যখন আওয়ামী লীগ ক্ষমতায় থাকে তখন ডাক্তারদের সমস্ত অ্যাপয়েন্টমেন্ট, প্রমোশন, বদলি, বরখাস্ত এগুলি সাচিবের মাধ্যমে হয়, এবং এইটা তারা ব্রোকার হিসাবে কাজ করে। বিএনপি পাওয়ারে থাকলেই একই কাজ ড্যাব করবে।
তো সুতরাং এবং এরা কিন্তু বেশিরভাগই হচ্ছে সরকারি কর্মকর্তা, সরকারি চাকরি করেন, এবং সরকারি কর্মকর্তাদেরকে নিয়ে এই দলগুলো আমার দলবাজিটা মূল করে। প্রশ্ন যেটা ছিল যে জট খুলবে কিভাবে, জট খোলার কোনো লক্ষণ আলামত ম্যাজিক আছে আমি কিনা? জট খুলতে হলে মানে এই যে রাজনৈতিক দলগুলোকে ছাড় দিতে হবে এবং অন্তর্বর্তী সরকারকেও একটু নমনীয় হতে হবে। আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আমাদের সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। আপনারা সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, ভালো থাকবেন।